প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বাংলা বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লীর সমাজ এই গল্পাংশটি। তো এখান থেকে তোমাদের পল্লী সমাজ এর বিষয়বস্তু আগে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকের এই পর্বে আলোচনা করব পল্লী সমাজ থেকে অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলি, এবং তার পাশাপাশি এগুলো তোমাদেরকে বলে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষায় আসতে চলেছে। তো অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে অতি সহজে রপ্ত করে নাও, কারণ আজকের এই প্রশ্ন সেটটি তোমাদের অতি সহজ সরল ভাষায় প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো কিন্তু করা হয়েছে। দেখো, প্রথমেই রয়েছে এক দাগে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুটো উপন্যাসের নাম। তো তোমরা লেখো শ্রীকান্ত ও দেবদাস। 2, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুটো ছোট গল্পের নাম। লেখো লালু ও মহেশ। এবার এই দুটো প্রশ্ন কবি পরিচিতি থেকে ছিল। এইবার তোমাদের যে পাঠ্যাংশ অর্থাৎ পল্লী সমাজ যে গল্পটা রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো আলোচনা করব। তো নিচের প্রশ্নগুলো দু একটি বাক্যে উত্তর দাও, এটা হচ্ছে নির্দেশ দেওয়া রয়েছে। প্রশ্ন কি? প্রশ্ন তো আলোচনা করব, তার আগে আমি আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের যারা এই প্রশ্ন সেটটি উত্তর সহ পিডিএফ আকারে পেতে চাইছো তাদের জন্য তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটি কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো কোথা থেকে নেবে? তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে এই প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। এবং পর্বটা অবশ্যই তোমরা দেখো, বাকি ডিটেলস আমি এর মধ্যে আলোচনা করে দিচ্ছি, তোমরা অতি সহজে সংগ্রহ করতে পারবে। যাই হোক, প্রথম প্রশ্ন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? যে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ বাক্যে আমি উত্তরটা লিখে দিয়েছি। সম্পূর্ণ বাক্যে তোমরা অবশ্যই লিখবে, আর যদি মনে হয় যে এটা বড় তাও হয়ে যাচ্ছে, তো তোমরা অবশ্যই এই ছোট করে লিখতে পারো এক কথায়, যে জমিদারির হিসাবপত্র দেখছিল। 2 নম্বর প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? উত্তর লিখতে, গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাঠ। ঠিক আছে, যে মাঠের ধান বৃষ্টির জলে ডুবে গিয়েছিল। তো তোমরা লিখতেই পারো যে 100 বিঘার মাঠ, এইটুকু। 3, বোধ করি এই কথাই হইতেছিল, মানে কোন কথা প্রতি ইঙ্গিত করা হয়েছে? কোন কথা? দেখো, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ পাঠ্যাংশে বৃষ্টির জলে গ্রামের চাষিদের একমাত্র ভরসা গ্রামের ওই 100 বিঘার মাঠ ডুবে যায়। তো কৃষকরা কি ধান নষ্ট হয় আশঙ্কায় রমেশের কাছে আসে। কেন? কারণ জল বের করে দেওয়ার জন্য আবেদন জানায়। তো রমেশ তাদের কথা শুনে যখন বাড়ি পৌঁছায় তখন তার দাদা বেনি তাকে মানে ঠেস দিয়ে আর কি তামাক খাচ্ছিল। ঠিক আছে, পাশে হালদার মহাশয়ও ছিলেন, কিন্তু রমেশ ভেবেছিল যে তারা বুঝি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করছে। সেখানে সেই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটা একটু ডিটেলসে আলোচনা করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট, রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? আকবর সে কিন্তু একজন মস্ত লাঠিয়াল, তো তাকে 100 বিঘার জমির ধারের দক্ষিণ ধারে ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। পারবিনে কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? এখানে উদ্দিষ্ট ব্যক্তি হলো লাঠিয়াল আকবর। তো সে যে রমেশের হাতে মার খেয়েছে সে কথা থানায় গিয়ে জানাতে পারবে না। ঠিক আছে, মানে মিথ্যে বলতে সে পারবে না। 3 দাগে দেখো তোমাদের রয়েছে নিচের প্রশ্নগুলোর কয়েকটি বাক্যে উত্তর লেখো। এগুলো বড় প্রশ্ন। তো এই যে এর আগে যে আমি 2 দাগে যে প্রশ্নগুলো করলাম আলোচনা, এগুলো অবশ্যই প্রত্যেকটা ভালো করে পড়বে। এবারে দেখো এইগুলো স্টার দিয়ে রাখছি প্রশ্নটির পাশে। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? ঠিক আছে, লিখবে প্রথমে যেটি কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে প্রবল বৃষ্টিতে 100 বিঘার মাঠ জলে ডুবে যায়। তো এই 100 বিঘার মাঠ গ্রামের ভরসা। তো তাই সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি সেখানে আছে। জমে থাকা জল বাইরে বের না করে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। আর মাঠের দক্ষিণ ধারে ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ কেটে দিলে জমা জল বাইরে বেরোতে পারে। তাই সারাদিন কৃষকরা জমিদার বা বেনিবাবুর কাছে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই কৃষকরা উপায় না পেয়ে দয়ালু মানুষ ছোটবাবু রমেশের কাছে সাহায্য চাইতে এসে কেঁদে পড়ে। এই প্রশ্নটি, রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? ঠিক আছে, এটা ডবল স্টার দিয়ে রাখছি দেখো। তো লেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে 100 বিঘার মাঠ বৃষ্টির জলে ডুবে যাওয়ায় তাদের ধান নষ্ট হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু ওই মাঠেরই দক্ষিণ দিকে যে বাঁধ রয়েছে তা ঘোষালার মুখুজ্জেদের। চাষিদের বিপদের কথা চিন্তা করে সহানুভূতিশীল রমেশ সেই বাঁধ কাটতে রাজি থাকলেও বেনি কিন্তু রাজি নয়, কারণ বেনি ছিল জমিদার আর রমেশের বরদা। ঠিক আছে, মানে বেনি ঘোষালের কথা বলা হচ্ছে।
তো বেনি ঘোষাল এই বিষয়ে মত না দিলে চাষিদের বড় ক্ষতি হয়ে যাবে, তাই রমেশ বেনিকে বাঁধ কাটার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। 3। আচ্ছা, তাহলে এই যে বেনি জল বার করতে চায়নি কেন? দেখো, কারণ সেই পল্লী সমাজ পাঠ্যাংশে কি বলছে যে বাঁধের গায়ে একটা জলা আছে যেখানে প্রতি বছর মাছ উৎপন্ন হয়, তাতে 200 টাকা আয় হয়, মানে যা মাছ চাষ হয় তাতে 200 টাকা আয় হয়। তো জমিদার বেনিবাবু বৈষয়িক লোক যেহেতু, তো গরিব চাষিদের দুঃখ কষ্টের কথা ভেবে বছরে 200 টাকা লোকসান করার ইচ্ছা সে বেনির কিন্তু ছিল না। তাই বেনি সে বাঁধের জল বের করে দিতে চায়নি, কারণ বাঁধ কাটলে কি হবে, জলের যে জলার যে সমস্ত মাছ সব কিন্তু বেরিয়ে যাবে, এই কারণে সে বাঁধ কাটতে চায়নি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, একটুও বাদ দেবে না, এটাতে আমি 3টে স্টার দিয়ে রাখছি, ঠিক আছে। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ। তো 4 নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেকে অবশ্যই ভালো করে পড়বে, এটা আমি 3টে স্টার দিয়ে রাখছি, ঠিক আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। তো রমেশের এমন অবস্থা হয়েছে কেন? কারণ দেখো, প্রথমে এইভাবে শুরু করবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে 100 বিঘা মাঠের দক্ষিণ দিকের বাঁধ কেটে না দিলে চাষিদের কত বড় ক্ষতি হবে তা বুঝতে পেরেও বেনি নিজের স্বার্থের কথা ভেবে বাঁধ কাটতে কিন্তু সে রাজি হয়নি। এমনকি রমেশ এ বিষয়ে তার দাদাকে বোঝানোর চেষ্টা করলে বেনি জানায় যে চাষিরা নিরুপায় হয়ে তাদের কাছেই জমি বন্ধক রাখবে এবং সেই সুযোগে বেনিদের কিছু রোজগার হবে। এমনকি অসহায় গরিব চাষিদের বেনি ছোট লোক বলে তাচ্ছিল্য করে। এরকম চরম স্বার্থপর নীচ মানসিকতার পরিচয় পেয়ে সহানুভূতিশীল রমেশ বেনির প্রতি ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। আবারও বলছি, এই প্রশ্নটা ভালো করে তোমরা রপ্ত করে নেবে। 5। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি? কারণ দেখো, লেখো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে প্রজাদরদি রমেশ দাদার কাছে সমস্যার সমাধান না পেয়ে রমার কাছে উপস্থিত হয়েছিল। তো তখন রমেশ ভেবেছিল যে রমা বোধহয় চাষিদের সমস্যার কথা শুনে তার মতোই বাঁধ কেটে জল বার করে দিতে রাজি হবে, কিন্তু রমা রাজি হয় না। এমনকি দরিদ্র চাষিদের সংকটের কথা জেনেও রমা কিন্তু নিজের লোকসানের কথা চিন্তা করে। তাই রমার এই যে মায়া মমতাহীন আচরণে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যায়, কারণ রমেশের বিশ্বাস ছিল রমা তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে না, কিন্তু সে তো প্রত্যাখ্যান করে দিয়েছে, তো না বলে দিয়েছে, তাই না। 6। রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? এবার দেখো, এইটা ব্যাখ্যা করছি কেন এই রমা রমেশের অনুরোধে রাজি হয়নি। লেখো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা জানতো যে বাঁধ কেটে দিলে তার 200 টাকা লোকসান হবে। কিভাবে? ওই যে আগে পেয়েছিলাম যে মাছ চাষ করেছিল, কারণ রমার পিতা এখানে রমা ও তার ভাইয়ের নামে সম্পত্তি লিখে গেছে, ঠিক আছে। রমার পিতা কি রমা আর তার ভাইয়ের নামে সম্পত্তিটা লিখে দিয়ে গেছে। তো নাবালক ভাইয়ের সম্পত্তি ও জমিদারির অভিভাবক কে? তাহলে রমা। তাই গরিব কৃষকদের স্বার্থে এত টাকা লোকসান করার রমার উচিত হয়নি মনে করে রমা রমেশের অনুরোধে কিন্তু রাজি হয়নি। আচ্ছা, এই প্রশ্নটাকে একটুও বাদ দেবে না, যে এটাও আমি 3টে স্টার দিয়ে রাখছি। দেখো, 2টো প্রশ্নে 3টে স্টার দিয়ে দিয়েছি, আর একটা প্রশ্ন আমি বলে দেবো, 3টের মধ্যে তোমরা প্রশ্ন পাবেই পাবে পরীক্ষাতে। আচ্ছা, যাই হোক, প্রশ্ন বলছে, মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল, সে কেন কথা বলেছে? লেখো যে প্রথমে কে কার সম্পর্কে বলেছে, তো যেভাবে বলেছে ওইভাবে লিখবে যে এই প্রশ্নজিত উক্তিটির বক্তা হচ্ছে রমেশ, সে রমা সম্পর্কে কথা বলেছে। তো কেন বলেছে? কারণ রমেশের মনে একটা ধারণা ছিল যে দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবে বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা ক্ষতি স্বীকার করতে চায়নি। তাই রমাকে রমেশ অনুরোধ করলে রমা রমেশের কাছে ক্ষতিপূরণের দাবি করে, ঠিক আছে। তো রমার এই যে স্পর্ধা, এটা দেখেই রমেশ কিন্তু রাগে বিহ্বল হয়ে যায় এবং রমাকে অত্যন্ত নিষ্ঠুর মনে হয়। তো রমার সম্পর্কে রমেশের যে উচ্চ ধারণা ছিল তা ভেঙে যাওয়ায় রমেশের এমন কিন্তু মন্তব্য করে যে মানুষ কিনা সেটা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বরে রয়েছে যে রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যাল করিয়া চাহিয়া রইল। রমার এমন অবস্থা হয়েছিল কেন? এই যে এই টোটাল 3টে প্রশ্নে আমি 3টে স্টার দিয়েছি, একটুও বাদ দেবে না এগুলো। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা চাষিদের জন্য নিজের যে ক্ষতি সেটা স্বীকার করতে চায়নি, সেই জন্য কিন্তু সে চায়নি যে বাঁধ কেটে দেওয়া আর হোক, ঠিক আছে। কারণ বাঁধ কাটলে কি হবে, জলের সাথে যে মাছ সেটা কিন্তু বেরিয়ে যাবে, এই জন্য তাতে তার লোকসান হবে। আর এমনকি রমেশ কিন্তু বারবার অনুরোধ করলেও রমা কিন্তু রমেশের কাছে সেই ক্ষতিপূরণটা দাবি করে,
তো রমার এই যে মানবিকতাহীন যে বৈষয়িক মনোবৃত্তির পরিচয়, এটাতেই রমেশ কিন্তু তাকে হীন ও নীচ বলে অপমান করে। আর রমার সম্বন্ধে রমেশের এমন প্রতিক্রিয়া রমা বিহ্বল আর হতবুদ্ধি হয়ে যায়। রমা আকবরকে ডেকে এনেছিল কেন? এটা একটা প্রশ্ন। এটা দেখে নাও, এটা আর আলোচনা করছি না। আর তোমরা এগুলো তো অবশ্যই পিডিএফের মধ্যে সম্পূর্ণগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো পিডিএফ অবশ্যই টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নাও, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। 10 নম্বর, মোরা নালিশ করিতে পারবো না, কে কথা বলেছে? কথা বলেছে কিন্তু পীরপুরের প্রজা ও লাঠিয়াল, সে হচ্ছে আকবর, ঠিক আছে? সে নালিশ করতে পারবে না কেন, এই অংশ আমি আলোচনা করছি না, এটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আর পিডিএফ নিলে তো তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাচ্ছ। 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো, ঠিক আছে? এগুলো দেখে নাও, এগুলো আর আলোচনা করছি না, এই অংশগুলো। তো অবশ্যই এই পার্টগুলো ভালো করে তোমরা দেখে নাও, এগুলো আলোচনা করছি না। 4-1, 4-2 যেটা রয়েছে যে বেনি, রমা, রমেশের 3টে চরিত্র। তো বলেছে এই 3টে ব্যাখ্যা করে মানে কোন চরিত্র তোমার বেশি ভালো লাগে। তো 3টে চরিত্র আমি ছোটো ছোটো করে তোমাদেরকে লিখে দিয়েছি, এখানে দেখে নাও। এই যে প্রথমে হচ্ছে বেনি ঘোষাল, ঠিক আছে? বেনি ঘোষাল সম্পর্কে এখানে লেখা। তারপরে রয়েছে রমা সম্পর্কে, এখানে তার পরিচয় দেওয়া রয়েছে, এবং তারপরে রেখেছে কি রমেশের যে চরিত্র, এই 3টে চরিত্র এখানে লেখা। এবং তবে 3টে চরিত্রের মধ্যে রমেশ চরিত্রটা ভালো লেগেছে, কারণ তার মধ্যে একটা মহৎ আদর্শ, সুদৃঢ়তা, সত্যনিষ্ঠা বা মানবিকতার একটা লক্ষ্য করা যায়, ঠিক আছে? এই জন্য তার চরিত্রটা ভালো লাগে। যাই হোক, এরপরে আরও রয়েছে, এগুলো দেখে নিও, এগুলো আর ইম্পর্টেন্ট নয় অতটা, তো এগুলো জাস্ট এখানে আমি শো করছি না, তোমরা দেখে নিও। এরপরে সন্ধি করো, ব্যাকরণ অংশ একটু আলোচনা করে দিই। বৃষ্টি, ব্রিজযোগ দি, অতিযোগ অন্ত অত্যন্ত, সমযোগ বরণ সংবরণ, অনযোগ আত্মীয় অনাত্মীয়, কাজযোগ না কান্না, আর একযোগ অন্ত একান্ত। এরপরে সন্ধি বিচ্ছেদ, এটা ছিল সন্ধি মানে জুড়তে হবে। এবার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, নিরুত্তর, নিযোগ উত্তর, নমস্কার নম্ভযোগ কার, তারক যোগ ঈশ্বর তারকেশ্বর। এরপরে রয়েছে যথার্থ, যথাযোগ অর্থ, প্রতিযোগ আখ্যান প্রত্যাখ্যান, আশ্চর্য আহযোগ চর্য, তদ্বস্তা তৎযোগ অবস্থা। এরপরে দল বিশ্লেষণ, এই পার্টগুলো দেখে নাও, এগুলো আমি এখানে ব্যাখ্যা করব না, সমস্তগুলোই তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তারপরে হচ্ছে ব্যাস বাক্যগুলিকে সমাসবদ্ধ পদে পরিণত করে কোন ধরনের সমাস তা নির্ণয় করো, ঠিক আছে? এই যে এই অংশগুলো দেখে নিও। আচ্ছা, এরপরে রয়েছে বাক্যগুলিকে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো, জটিল যৌগিক, এগুলো আমি আগে শিখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো, উত্তর তো দেওয়া রয়েছে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো এগুলো, ঠিক আছে? এই আর লাস্ট পার্টে দেওয়া রয়েছে 10 দাগে দেখো, নিচের দেওয়া শব্দগুলোকে দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা। যাত্রা, একটা যাত্রা মানে গমন, আর একটা যাত্রা কি যে যে সিনেমার মতো যেটা হয় মানে দৃশ্যপটহীন মঞ্চে নাট্যাভিনয়। আর একটা হচ্ছে বাঁধ, দুটোই বাঁধ। তো একটা বাঁধ মানে জল প্রবাহ বন্ধ রাখার জন্য নির্মিত প্রাচীর, বাঁধ দেওয়া হয়, জল আটকে রাখা হয়, তাই না? আর একটা বাঁধ মানে কি, আটকে রাখা, ধরো দড়ি দিয়ে ওকে বাঁধ বলা হয় না, যে কথায় বাদ দাও নইলে কপালে দুঃখ আছে, বা দড়ি দিয়ে ওকে বাঁধো, বা এই যে বাঁধা অর্থ এরকম আটকে রাখা। যাই হোক, এই হচ্ছে তোমাদের পল্লী সমাজ অংশের সমস্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সমাধানের জন্য কমেন্ট করে জানাবে, এবং তোমরা চাইলে কিন্তু চ্যানেলের সাথে জয়েন বা যে বাটনটি রয়েছে সাবস্ক্রাইব অপশানের পাশে, তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের জন্য আলাদা আলাদা তোমাদের ওখানে কিন্তু স্পেশাল যে পর্বগুলো হবে সেগুলো দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকে, এবং পিডিএফও সংগ্রহ করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তো চাইলে তোমরা অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো।